স্বাগত জানাচ্ছি টিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছে মালিহা হোসাইন। রাজশাহী ও খুলনা ছাড়া বাকি 6 বিভাগেই স্বস্তির বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও হয়েছে কালবৈশাখী ঝড়, বজ্র ও শিলাবৃষ্টি। আগামীকাল সকাল 6টার মধ্যে দেশের সব বিভাগেই বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। সকালে নিয়মিত সংবাদ সম্মেলনে আবহাওয়াবিদ আব্দুর রহমান খান জানান, ভোর 6টা পর্যন্ত সবশেষ 24 ঘন্টায় সর্বোচ্চ 124 মিলিমিটার বৃষ্টি হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। ঢাকায় হয়েছে 36 মিলিমিটার। ঢাকায় ঘন্টায় 56 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে গেছে। তিনি বলেন, আগামী 12 মে পর্যন্ত দেশ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সাথে কালবৈশাখী সহ বজ্র ও শিলাবৃষ্টি হতে পারে। 15 মের পর বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে জানিয়ে আব্দুর রহমান জানান, লঘুচাপটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। রংপুর বিভাগের কিছু অংশ বাকি আছে। তাছাড়া আমরা ময়মনসিংহ, সিলেট, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গাতে আমরা বৃষ্টিপাত রেকর্ড করেছি। আমাদের সর্বোচ্চ যে বৃষ্টিপাত রেকর্ড হয়েছে গত 24 ঘন্টায়, সে বৃষ্টিপাত হয়েছে 124 মিলিমিটার শ্রীমঙ্গলে, এবং ঢাকাতে আমরা 36 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছি। এবং সেই সাথে আমরা যে দমকা হাওয়া ছিল ঢাকাতে, ঝড়ো হাওয়া ছিল, সেই বাতাস ছিল 56 কিলোমিটার প্রতি ঘন্টায়। দর্শক, এই মুহূর্তে আবহাওয়া অফিস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খান আলামিন। দেশের আবহাওয়ার সার্বিক পরিস্থিতি কি দেখতে পাচ্ছেন, জানাবেন আমাদের। মালিহা, গত 24 ঘন্টায় অর্থাৎ গতকাল সকাল 6টা থেকে আজকে সকাল 6টা পর্যন্ত যে হিসাবটি, তাতে দেখা যাচ্ছে যে বৃষ্টি, ঝড়, বজ্র বৃষ্টি কিংবা শিলাবৃষ্টি এবং কালবৈশাখী ঝড় সব কিছুই গতকালকে হয়েছে। এবং যে তীব্র গরম, দীর্ঘ 1 মাসের বেশি সময় ধরে চলছিল তীব্র তাপ প্রবাহ, সেটি কেটে গেছে একেবারেই বলা যায়। বাংলাদেশের মোট 8টি বিভাগের মধ্যে খুলনা এবং রাজশাহী বাদ দিয়ে বাকি যে 6টি বিভাগ আছে, সব জায়গাতেই বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে এই বৃষ্টি হয়েছে। কোথাও আধা ঘন্টা, কোথাও 1.5 ঘন্টা কিংবা 2 ঘন্টা পর্যন্ত এমন বৃষ্টি হয়েছে। সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, যেখানে সর্বোচ্চ 124 মিলিমিটার রেকর্ড করা হয়েছে। আর তাছাড়া ঢাকাতে আমরা বলছিলাম সংবাদে যে ঢাকাতে 36 মিলিমিটার বৃষ্টি হয়েছে। তো দেশের বিভিন্ন প্রান্তে এভাবে বৃষ্টি চলেছে। শুধুমাত্র খুলনা এবং রাজশাহী বিভাগের মানুষ গতকালকে বৃষ্টির যেই স্বস্তি সেটি পায়নি, তবে সেই স্বস্তি আজকে পেতে পারে। অর্থাৎ আজকে সকাল 6টা থেকে কালকে সকাল 6টার মধ্যে খুলনা এবং রাজশাহী বিভাগেও বৃষ্টিপাত হতে পারে, সেই সম্ভাবনার কথা আবহাওয়া অফিস বলেছে। এর মাঝে খুলনা বিভাগে অধিকাংশ এলাকায় বৃষ্টিপাত হতে পারে, পাশাপাশি রাজশাহী বিভাগের কিছু এলাকায়। আর বাকি যে 6টি বিভাগ রয়েছে সেখানে তো বৃষ্টিপাত হবেই। যে বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকবে আগামী প্রায় 12 তারিখ পর্যন্ত, সেই বার্তাই কিন্তু আবহাওয়া অফিস দিয়েছে। এবং তারপর থেকে আবারও তাপমাত্রা আস্তে আস্তে বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মালিহা, ধন্যবাদ আপনাকে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের আনুষ্ঠানিক প্রচার শেষ হচ্ছে আজ রাত 12টায়। শেষ সময়ে তাই নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা, ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। এ বিষয়ে আরও জানাতে পঞ্চগড় থেকে সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুন রশিদ। হারুন, শেষ মুহূর্তে নির্বাচনী প্রচারে এবং ভোট গ্রহণে কমিশনের প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন, জানাবেন আমাদের। জি মালিহা, প্রথমেই আপনাকে জানিয়ে রাখি যে আজকে কিন্তু সারা দেশের যে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন, এই নির্বাচনী প্রচার কিন্তু রাত 12টায় শেষ হচ্ছে। তো আমরা প্রার্থীদের মাঝে যে বিষয়টি লক্ষ্য করেছি সেটি হলো যে বাড়িতে বাড়িতে ভোটে না গিয়ে আজকে কিন্তু মিছিল, মিটিং এবং পথসভায় ব্যস্ত সময় পার করছেন। বিশেষ করে হাট বাজারগুলোতে তারা গণসংযোগ করছেন। আর একটু বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এখানে কিন্তু 10 জন উপজেলা চেয়ারম্যান প্রার্থী 3টি উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদের মধ্যে কিন্তু আমরা দেখেছি যে 3 জন বিএনপি নেতা তেঁতুলিয়া উপজেলা পরিষদ নির্বাচনে কিন্তু তারা অংশ নিচ্ছেন, তাদেরও জয়ী হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা রয়েছে। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে আমরা এখানকার যে রিটার্নিং কর্মকর্তা তার সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে আসলে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য আসলে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন। আগামীকাল থেকে ব্যালট পেপার এবং অন্যান্য যে নির্বাচনী সামগ্রী এগুলো বিতরণ করবেন এবং 8 তারিখের জন্য তারা আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যাপক আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত করার কথা বিশেষ করে প্রত্যেকটি ইউনিয়নে একটি করে ম্যাজিস্ট্রেট রয়েছে। তো আমরা সব মিলিয়ে যদি বলা যায় যে আমাদের যে এই যে 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন, এই নির্বাচনের আসলে যারা বিজয়ী হবেন বিজয়ের মালা পরবেন 8 তারিখ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তো মালিয়া, এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে উপজেলা নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি। মালিয়া, ধন্যবাদ আপনাকে। নিষেধাজ্ঞা তুলে নেয়ায় দেশে প্রবেশ করছে ভারতীয় পেঁয়াজ, তবুও তুলনামূলকভাবে কমেনি পেঁয়াজের দাম। রাজধানীর কারওয়ান বাজারে পাইকারি আড়তে দেখা যায় জাত ভেদে দেশি প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা, আর খুচরায় বিক্রি হচ্ছে 65 থেকে 75 টাকা কেজি। ব্যবসায়ীরা জানান পার্শ্ববর্তী দেশের পেঁয়াজ দেশের বাজারে বৈধভাবে আসা শুরু করলেও দামে তেমন প্রভাব পড়বে না, কিন্তু সহনশীল পর্যায়ে না পৌঁছার কারণ হিসেবে অতি মুনাফাকে দুষছেন খুচরা ব্যবসায়ীরা। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর শ্যামবাজার ও হিলি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এয়ার বাদল ও আব্দুল আজিজ। প্রথমে যাব এয়ার বাদলের কাছে। বাদল, ভারতীয় পেঁয়াজ আমদানির কি খবর আছে আপনার কাছে, আর বাজারে কোনো প্রভাব পড়েছে কিনা, দাম না কমার বিষয়ে কি বলছে ব্যবসায়ীরা, জানাবেন আমাদের। মালিহা, ভারতীয় পেঁয়াজ বাজারে এসেছে। আমি শ্যামবাজারে দেখেছি, ব্যবসায়ীরা বলছেন যে কিছুক্ষণ আগে তারা ভারতীয় পেঁয়াজ তাদের আড়তে প্রবেশ করেছে এবং তারা বলছেন ভারতীয় পেঁয়াজের যে দাম, প্রতি টন পেঁয়াজ 550 টাকা $50 করে দাম হওয়ার কারণে বলছেন যে দেশি পেঁয়াজের তুলনায় ভারতীয় পেঁয়াজের দাম বেশি। সেই কারণে তারা আসলে বলছেন যে ভারতীয় পেঁয়াজের চাহিদা ততটা নেই, কিন্তু যে পরিমাণ যে দামে তারা কিনেছেন এই দামে বিক্রি করতে পারছেন না, যে কারণে তারা এখানে পাইকারি আড়তে বিক্রি করছেন ভারতীয় পেঁয়াজ 50 থেকে 52 টাকা এবং দেশি পেঁয়াজ 52 থেকে 58 টাকা। আপনাকে যদি দেখায় ভারতীয় পেঁয়াজের অবস্থা, এটি ভারতীয় পেঁয়াজ এসেছে, এই যে দেখছেন যে এই পেঁয়াজগুলোর মান তেমন একটা ভালো না, যে কারণেই ব্যবসায়ীরা হতাশ এবং বলছেন যে দেশি পেঁয়াজের দাম এবং ভারতীয় পেঁয়াজের মান নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছে, এ কারণে ভারতীয় পেঁয়াজ নিয়ে আসার কারণেও দেশের বাজারে আসলে দাম কমার কোনো প্রভাব তারা দেখছেন না, বরং তারা বলছেন যে দামে বিক্রি করছে তার চেয়ে বেশি দামে ট্যাক্স সহ প্রায় 80 টাকার মতো তাদের পড়ে যাবে। কিন্তু যেহেতু দেশি পেঁয়াজের দাম কম, সেই কারণে তারা ইন্ডিয়ান পেঁয়াজ বেশি দামে বিক্রি করতে পারছেন না। এই মুহূর্তে হিলিতে রয়েছেন আব্দুল আজিজ। আব্দুল আজিজের কাছে যাব। আজিজ, সেখানে পেঁয়াজের দামের কি অবস্থা, বিস্তারিত জানাবেন। যে বাদল, আপনি যেমনটি বলছিলেন, আসলে আপনি যেমনটি জানেন যে দীর্ঘ 5 মাস বন্ধ থাকার পর ভারত সরকার পেঁয়াজ রপ্তানি যে নিষেধাজ্ঞা সেটি কিন্তু তুলে নিয়েছে, যার ফলে কিন্তু বাংলাদেশে পেঁয়াজ আমদানি করতে এখন কোনো প্রকার বাধা থাকবে না বাংলাদেশের আমদানিকারকদের। তবে একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, আমি এখন কিন্তু অবস্থান করছি হিলি 0 পয়েন্টে। এই পথ দিয়েই কিন্তু বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি হয়ে থাকে, আমদানি হয়ে থাকে। তবে এখন পর্যন্ত বাংলাদেশে কোনো প্রকার পেঁয়াজের ট্রাক প্রবেশ করেনি ভারত থেকে, তবে আসতে পারে এমনটি কিন্তু আমদানিকারকরা কিন্তু আমাদেরকে জানিয়েছে। তবে আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, ইতিমধ্যে কিন্তু ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে কিন্তু খুচরা বাজার যেটি রয়েছে সেখানে কিন্তু পেঁয়াজের দাম অনেকটাই কমে গেছে, কেজি প্রতি 10 টাকা কমে এখন দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 60 টাকা দরে, যা গতকালকেও দেখেছিলাম যে 70 টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। তবে ব্যবসায়ীদের পক্ষ থেকে কিন্তু একটা বিষয় জানানো হয়েছে যে আসলে পেঁয়াজগুলো ভারত থেকে যে পেঁয়াজগুলো আমদানি করা হবে সেগুলো কিন্তু $550 আমদানি করা হবে। সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজে কেজি প্রতি 60 টাকা এবং বাংলাদেশের সেটি শুল্ক দিতে হয় কেজি প্রতি 8 টাকা। এই মিলে সব মিলে প্রায় 70 থেকে 72 টাকা কিন্তু পড়ে যাচ্ছে এটি আমদানি করতে গেলে। এই জন্য আমদানিকারকরা কিন্তু
বারবার করে যেটি জানিয়েছে আসলে শুল্ক যদি কমানো হতো সরকারের পক্ষ থেকে, দুই দেশের সরকারের পক্ষ থেকে বসে যদি এই শুল্কটি যদি কমানো হতো সেই ক্ষেত্রে কিন্তু পেঁয়াজ আমদানি করে অনেকটাই কিন্তু সাশ্রয়ী হতো, এমনটি কিন্তু তারা জানিয়েছে। তবে এখন পর্যন্ত বলা চলে যে পেঁয়াজ নিয়ে আসলে ভারত থেকে এখন পর্যন্ত কোনো প্রকার পেঁয়াজ আসেনি, তবে হয়তোবা আজকে অথবা এই চলতি সপ্তাহের মধ্যে আসবে এমনটি কিন্তু আমদানিকারকরা কিন্তু জানিয়েছে। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে দিনাজপুরের হিলি স্থলবন্দর থেকে পেঁয়াজ আমদানি এবং খুচরা বাজার পেঁয়াজের দাম নিয়ে সর্বশেষ পরিস্থিতি। আপনাদের দুজনকেই ধন্যবাদ। দর্শক, স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠা বিশ্বব্যাপী আন্দোলনের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সমাবেশ করছে ছাত্রলীগ। সেখানে আছেন সহকর্মী বিপুল দেব রায়, সরাসরি যুক্ত হচ্ছেন তার সাথে। বিপুল, স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠায় আন্দোলনের সমর্থন জানাতে ছাত্ররা কি কি কর্মসূচি পালন করছে জানাবেন। আসলে আপনি জানেন যে বেশ কিছুদিন ধরে সারা বিশ্ব জুড়ে কিন্তু এই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের জন্য কিন্তু ছাত্ররা কিন্তু রাস্তায় নামে। বিশেষ করে আমরা দেখেছি রাশিয়া, চীন, জাপান হতে শুরু করে ইউরোপের যে কান্ট্রিগুলো আছে সবগুলোতে বিক্ষোভ মিছিল ধীরে ধীরে কিন্তু শুরু হয়েছে। তবে যুক্তরাষ্ট্রে প্রথম কিন্তু এই ছাত্রদের বিক্ষোভ মিছিল শুরু হয় এবং সেখানে কিন্তু সে পুলিশের যে নির্যাতিত হয় শিক্ষার্থীরা, সেখান থেকে কিন্তু এই সূত্রটা কিন্তু আরও ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে পুরো বিশ্বের মধ্যে, প্রতিটা দেশের মধ্যে। তারই ধারাবাহিকতায় আজকে কিন্তু সকাল থেকে ছাত্রলীগের যে কর্মসূচি ছিল সেটি হচ্ছে ফিলিস্তিনি স্বাধীন রাষ্ট্রের দাবিতে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার দাবিতে কিন্তু ছাত্রলীগ কিন্তু আজকে বিক্ষোভ সমাবেশ ডেকেছে। এবং আপনাকে জানিয়ে দিতে চাই সেটা হচ্ছে আজকে সকাল মধুর ক্যান্টিনে কিন্তু এই বিক্ষোভ মিছিলের ডাক দেয় এবং সেখান থেকে কিন্তু অর্থাৎ বাংলাদেশ ছাত্রলীগের অধীনে কিন্তু যে ইউনিটগুলি আছে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো আছে, প্রত্যেকটা হলের ইউনিটের ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু আজকে মধুর ক্যান্টিনে সমবেত হয়েছে। সেই সাথে পাশাপাশি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে যে ছাত্রলীগের যে ইউনিটগুলো রয়েছে, বিশেষ করে বাংলা কলেজ, তিতুমির কলেজ এবং ইডেন কলেজের শিক্ষার্থীরা কিন্তু এখানে জড়ো হচ্ছে। বিশেষ করে ঢাকার আশেপাশে যে কলেজগুলো রয়েছে সেখানকার ছাত্রলীগের ইউনিটগুলো কিন্তু ইতিমধ্যেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কিন্তু আসতে শুরু করেছে এবং তারা এইখানে জড়ো হচ্ছেন। সেই সাথে এখানে আমরা দেখতে পেয়েছি যে সাধারণ শিক্ষার্থীদের যে বিষয়টি, তারা বারবার একটি কথা বলছে যে স্বাধীন রাষ্ট্র দাবিতে তারা এইখানে আন্দোলন করছে এবং সেই স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের যে পতাকা রয়েছে সেটা উত্তোলন করে কিন্তু তারা সমাবেশ করছেন। সেই সাথে আমরা যতটুকু জানি ছাত্রলীগের এখনো পর্যন্ত দায়িত্বশীল যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে তারা এখনো এসে পৌঁছায়নি। তারা কিছুক্ষণের মধ্যে এখানে এসে পৌঁছাবে এবং সেখানে তারা আসার পরে কিন্তু একটা এখানে মধুর ক্যান্টিন থেকে শুরু করে রাজু ভাস্কর্য পর্যন্ত একটা সমাবেশ করা হবে, অর্থাৎ মিছিল করা হবে, বিক্ষোভ মিছিল যাওয়া হবে। সেই বিক্ষোভ মিছিলে কিন্তু নেতৃত্ব দেবে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক ইনারের নেতৃত্বে কিন্তু এই মিছিলটি হবে। এবং পাশাপাশি আমরা আরেকটা বিষয় জানিয়ে চাই সেটা হচ্ছে যে ছাত্রলীগের যে আন্দোলনটা সেটা আজকে দেশব্যাপী হচ্ছে এবং সারা বাংলাদেশের যে ছাত্রলীগের যে ইউনিটগুলো রয়েছে এবং যে ক্যাম্পাসে যে ছাত্রলীগ রয়েছে তারা কিন্তু একযোগে কিন্তু আজকে ফিলিস্তিনি রাষ্ট্রের দাবিতে কিন্তু এই আন্দোলন করছে। মালিহা, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। সুন্দরবনের আমরবুনিয়া এলাকায় লাগা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। বন বিভাগ গত রাতেও এককভাবে কাজ করেছে, সকালে আবারও কাজ শুরু হয়েছে। এখন শুধুমাত্র ধোঁয়ার উৎস বের করে তা বন্ধের কাজ চলছে বলে জানিয়েছেন সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল করিম। এর আগে শনিবার দুপুরে স্থানীয় জেলেরা চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া টহল ফাঁড়ি সংলগ্ন বনাঞ্চলে আগুন দেখতে পায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট, নৌবাহিনী ও কোস্টগার্ডের একদিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে এই ঘটনায় চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক রানা দেবকে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী 7 কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আন্তর্জাতিক সংবাদ। হামাসের রকেট হামলায় নিহত হয়েছে ইসরায়েলের 3 সেনা, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান সংঘাতের মধ্যেই ইসরায়েল গাজার মধ্যবর্তী কেরেম শালম সীমান্ত ক্রসিংয়ে হামাসের রকেট হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। সোমবার বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। এদিকে 3 সেনা নিহতের ঘটনায় রাফায় পৃথক 2টি হামলা করেছে ইসরায়েল। এতে নিহত হয়েছে অন্তত 21 জন। খেলার খবর, ক্রিকেট প্রসঙ্গ। 5 ম্যাচ সিরিজের চতুর্থ টি-20তে সফরকারী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু বিকেল 4টায়।
প্রথম 3 ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজ নিশ্চিত করেছে ভারতীয় নারীরা। এবার টানা চতুর্থ জয়ে চোখ হারমনপ্রীত ও রেণুকা সিংদের। বিপরীতে আপন মাঠে নিজেদের মেলে ধরতে না পারার আক্ষেপ লাল সবুজের নারীদের। অথচ বিশ্বকাপ মাথায় রেখে টি-20-র ছন্দে ধাতস্থ হবার মিশনে জ্যোতি মুর্শিদারা। মাঠে সাহসী ক্রিকেটের অভাব বোধ করছেন খোদ টাইগ্রাসরা। সম্মান রক্ষায় তবুও ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে চোখ করে মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।